সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে আমরা আলোচনা শুনব অ্যারোমেটিক কম্পাউন্ড চ্যাপ্টার থেকে অ্যারোমেটিসিটি বিষয়টির উপর, যার বাংলা হচ্ছে অ্যারোমেটিকত্ব। চলো আমরা আলোচনা শুরু করি। প্রথমে আমরা দেখব অ্যারোমেটিসিটি কি। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, স্লাইডে আমি লিখেছি, একটি যৌগ অ্যারোমেটিক হওয়ার জন্য যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার সেই বৈশিষ্ট্যগুলোকেই বলা হয় অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব। অর্থাৎ অ্যারোমেটিসিটি বলতে অ্যারোমেটিক যৌগের ধর্মকেই বোঝানো হচ্ছে, ধর্ম বা বৈশিষ্ট্য। অর্থাৎ একটি যৌগকে যে আমরা অ্যারোমেটিক যৌগ হিসেবে প্রমাণ করব তার জন্য তার বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো সবগুলো বৈশিষ্ট্যকে একত্রে বলা হয় অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব। ওকে, তাহলে আমরা জেনে নিই যে এই বৈশিষ্ট্যগুলো কি কি। এর মধ্যে প্রথমেই রয়েছে 1 নম্বরে, যৌগটিকে চাক্রিক হতে হবে। অর্থাৎ কোনো যৌগকে আমরা যদি অ্যারোমেটিক যৌগ হিসেবে প্রমাণ করতে চাই তাহলে তার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যৌগটিকে চাক্রিক হতে হবে। এখানে খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, একটা যৌগের ছবি দেখা যাচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা বেনজিনের স্ট্রাকচার আমি লিখেছি। এটি একটি চাক্রিক যৌগ। এখানে 6টা কার্বন রয়েছে, যেখান থেকে শুরু হয়েছে চক্রটা আবার সেখানে এসে শেষ হয়েছে, অর্থাৎ এটি একটি চাক্রিক যৌগ। তাহলে আমরা দেখলাম যে অ্যারোমেটিক যৌগের প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে যৌগটিকে চাক্রিক হতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পাই ইলেকট্রনগুলোকে পূর্ণ সঞ্চারণশীল বা ডিলোকালাইজড হতে হবে। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এখানে যে উদাহরণটি লিখেছি বেনজিনের কি আছে, স্ট্রাকচারের মধ্যে 3টি দ্বিবন্ধন রয়েছে, যেটাকে এখানে একটা সার্কেল করে দেখানো হচ্ছে। এই যে 3টি দ্বিবন্ধন থাকে, এই 3টি দ্বিবন্ধনের যে ইলেকট্রন, এগুলো হচ্ছে পাই ইলেকট্রন। বলা হচ্ছে যে সেই পাই ইলেকট্রনগুলোকে পূর্ণ সঞ্চারণশীল বা ডিলোকালাইজড হতে হবে। অর্থাৎ বেনজিন চক্রের মধ্যে যে দ্বিবন্ধন 3টি রয়েছে, সেই 3টি দ্বিবন্ধনের যে পাই ইলেকট্রন, সেই পাই ইলেকট্রনগুলো কিন্তু হতে হবে ডিলোকালাইজড। শিক্ষার্থীবৃন্দ স্লাইডে লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি অ্যারোমেটিসিটির 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে চক্রে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটি বৈশিষ্ট্য। চক্রে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। অর্থাৎ এই যে বেনজিন চক্রের মধ্যে আমরা দেখেছি যে 3টি দ্বিবন্ধন রয়েছে। এই দ্বিবন্ধনগুলো যে ইলেকট্রন, এগুলো হচ্ছে পাই ইলেকট্রন। তো এই পাই ইলেকট্রন যে বলা হচ্ছে পাই ইলেকট্রন, এই পাই ইলেকট্রনের নির্দিষ্ট সংখ্যায় থাকবে, তাহলে আমরা সেটাকে অ্যারোমেটিক যৌগ বলতে পারবো। সেই সংখ্যাটা হচ্ছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। আমাদের যে অ্যারোমেটিক যৌগ, এর মধ্যে অবশ্যই 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। তাহলে যে 4n, nটা কি? n হলো চক্রের সংখ্যা। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, নিচে আমি 3টি যৌগের উদাহরণ লিখেছি, বেনজিন, ন্যাফথলিন এবং অ্যানথ্রাসিন। এই যে 3টি যৌগ দেখো, প্রথমটিতে বেনজিনে আমরা পাচ্ছি 1টা চক্র, ন্যাফথলিনে পাচ্ছি 2টো চক্র এবং অ্যানথ্রাসিনে পাচ্ছি 3টি চক্র। এই চক্রের সংখ্যাটাই হচ্ছে n। 4n এর nটা হচ্ছে চক্রের সংখ্যা এবং n এর মান হবে 0, 1, 2, 3 এভাবে। অর্থাৎ যে n এর মান খণ্ড সংখ্যা হবে না, অখণ্ড সংখ্যা হবে, এটি খেয়াল রাখতে হবে। এই যে নীতি, একটি যৌগ বেনজিন অর্থাৎ অ্যারোমেটিক যৌগ হতে হলে তার পাই ইলেকট্রনের সংখ্যা হতে হবে 4n+2।
এই যে নীতি, এটাকে বলা হয় হাকেল নীতি। বিজ্ঞানী হাকেল এই নীতিটি প্রবর্তন করেন, যেই নীতি দ্বারা বা সূত্র দ্বারা আমরা একটা যৌগকে টেস্ট করে দেখতে পারি যে যৌগটি অ্যারোমেটিক যৌগ কিনা। ওকে, এখানে দেখো যে 3টি উদাহরণ লিখেছি। আমরা একটু এই যে 4n+2 যে সংখ্যা, এটাকে যদি আমরা সূত্রে ফেলি আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো বিষয়টি। দেখো শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, এখানে লিখেছি 4n+2। 4n, n হচ্ছে চক্রের সংখ্যা। যদি আমরা বেনজিনকে নেই তাহলে চক্রের সংখ্যা 1, তাহলে 4 × 1 + 2, সূত্রের 2, তাহলে হচ্ছে 4কে 1 দিয়ে গুণন করলে 4, তার সাথে 2 যোগ করলে 6, হয়েছে 6 পাই ইলেকট্রন। ওকে, মিলে যাচ্ছে আমাদের। আমরা বেনজিনের মধ্যে কিন্তু 6টা পাই ইলেকট্রনই পাই। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, বেনজিনের মধ্যে দেখো 3টি দ্বিবন্ধন রয়েছে এবং প্রত্যেক দ্বিবন্ধনের জন্য প্রয়োজন হয় 2টো করে ইলেকট্রন, তাহলে 3টার জন্য 6টা পাই ইলেকট্রন। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে বেনজিন আমাদের যে হাকেল রুল এটাকে স্যাটিসফাই করছে, সুতরাং বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। একইভাবে এই যে ন্যাপথলিন যৌগটি রয়েছে সেটাকে আমরা একটু সূত্রে বসাই। দেখো ন্যাপথলিনের চক্রের সংখ্যা হচ্ছে 2টি, n = 2, তাহলে 4 × 2 + 2, তাহলে 4 × 2 8 + 2 10, তাহলে দাঁড়াচ্ছে 10 পাই ইলেকট্রন, অর্থাৎ 10টি পাই ইলেকট্রন। এবার আমরা একটু স্ট্রাকচারে চলে যাই শিক্ষার্থীবৃন্দ। দেখো ন্যাপথলিনের স্ট্রাকচারের মধ্যে আছে 5টি দ্বিবন্ধন, অর্থাৎ এবং প্রত্যেক দ্বিবন্ধনে যদি 2টো করে পাই ইলেকট্রন থাকে তাহলে 5কে 2 দিয়ে গুণ করলে 10, অর্থাৎ 10টি পাই ইলেকট্রন। এবং আমরা সূত্রের সাহায্যেও কিন্তু পেয়ে গিয়েছি 10টি পাই ইলেকট্রন। সুতরাং ন্যাপথলিন যৌগটিও কিন্তু যে হাকেল যে রুল এটাকে স্যাটিসফাই করছে, সুতরাং ন্যাপথলিনটাও কিন্তু একটি অ্যারোমেটিক যৌগ হিসেবে প্রমাণিত হচ্ছে। আবার আমরা চলে যাই অ্যানথ্রাসিন যৌগের ক্ষেত্রে। অ্যানথ্রাসিন যৌগে শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করো যে 3টি চক্র রয়েছে, তাহলে সূত্রে যদি আমরা 3 বসাই, 4 × 3 + 2 = কি হচ্ছে 14 পাই ইলেকট্রন। দেখো অ্যানথ্রাসিন যৌগের মধ্যে দ্বিবন্ধন রয়েছে কয়টি? 7টি। প্রত্যেকটি দ্বিবন্ধনে যদি 2টো করে পাই ইলেকট্রন থাকে তাহলে 7 × 2 = 14, অর্থাৎ 14টি পাই ইলেকট্রন রয়েছে। এবং অ্যানথ্রাসিন যৌগটিও কিন্তু এই যে হাকেল রুল সেটাকে স্যাটিসফাই করছে, সে কারণে আমরা অ্যানথ্রাসিনকেও অ্যারোমেটিক যৌগ বলছি। এবার শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, উপরে একটি আমি যৌগের স্ট্রাকচার লিখেছি। দেখো যৌগটির নাম হচ্ছে সাইক্লোঅক্টাটেট্রাইন। ওকে, এই যৌগটাও কিন্তু একটা সাইক্লিক যৌগ, কিন্তু এই যৌগটি কি হাকেল রুলকে স্যাটিসফাই করতে পারে? একটু আমরা মিলিয়ে দেখি। দেখো এখানে চক্রের সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ n1, তাহলে 4 × 1 + 2 হচ্ছে কত? 6 পাই ইলেকট্রন হচ্ছে। কিন্তু আমরা যদি যৌগের কাঠামোর দিকে তাকাই, এই যে সাইক্লোঅক্টাটেট্রাইন যৌগের মধ্যে দেখো 4টি দ্বিবন্ধন, তার অর্থ হচ্ছে প্রত্যেকটা দ্বিবন্ধনে যদি 2টো করে পাই ইলেকট্রন থাকে তাহলে আমরা পাচ্ছি কিন্তু 4 × 2, অর্থাৎ 8 পাই ইলেকট্রন রয়েছে এই যৌগটার মধ্যে। সুতরাং এটা কিন্তু আমাদের যে হাকেল রুল এই রুলকে স্যাটিসফাই করতে পারছে না, সেই জন্য এই সাইক্লোঅক্টাটেট্রাইন যৌগটি কিন্তু অ্যারোমেটিক যৌগ নয়। ওকে, বিষয়টা আশা করি পরিষ্কার হয়েছে। এবার আমরা পরের স্লাইডে চলে যাই। 5 নম্বর বৈশিষ্ট্য অ্যারোমেটিসিটি, যেটা আমরা পাচ্ছি যে অ্যারোমেটিক যৌগের যে বৈশিষ্ট্য, বিশেষ ধরনের অসম্পৃক্ততা থাকবে। অর্থাৎ অ্যারোমেটিক যৌগের অসম্পৃক্ততা তা হবে বিশেষ। কেন বিশেষ সেটা আমরা একটু জেনে নিই। আমরা জানি যে অসম্পৃক্ত যে সাধারণ যৌগগুলো রয়েছে দ্বিবন্ধন ত্রিবন্ধন যুক্ত, যেমন ইথিলিন বা এসিটিলিন, এই যৌগগুলো কি করে
দ্রুত বিক্রিয়া দেয়, হাইড্রোজেন ক্লোরিন ওজনের সাথে দ্রুত বিক্রিয়া দেয় এবং যৌগ উৎপন্ন করে। ঠিক একইভাবে যে বেনজিনের মধ্যেও দ্বিবন্ধন রয়েছে, বেনজিন এখানে বিক্রিয়াটা খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, বেনজিন হাইড্রোজেন ক্লোরিন তারপর ওজোন এইগুলোর সাথে বিক্রিয়া করে এবং দ্রুত যৌগ উৎপন্ন করে। এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীবৃন্দ বিক্রিয়াটা লিখেছি, বেনজিন প্লাস হাইড্রোজেন, হাইড্রোজেন এই দ্বিবন্ধনগুলো ভেঙে এর সাথে রিংয়ের সাথে যুক্ত হয়ে সাইক্লোহেক্সেন উৎপন্ন করেছে। এটা ওকে, যেটা নরমাল অসম্পৃক্ত যে যৌগগুলো এই ধরনের অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত যৌগ উৎপন্ন করতে পারে। সুতরাং এটা বলা যায় যে বেনজিন একটা অসম্পৃক্ত যৌগ। কিন্তু আবার পরের যে বিক্রিয়াটি লিখেছি দেখো, বেনজিন প্লাস ব্রোমিন দেখাচ্ছে যে নো রিঅ্যাকশন, অর্থাৎ বেনজিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে না। কিন্তু নরমাল যে অসম্পৃক্ত যৌগগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্রোমিনের সাথে, ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে। তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে বেনজিনের যে ধর্ম বা বেনজিন যে ধরনের যৌগ সেটা কি করছে, কিছু অসম্পৃক্ত যৌগের সাথে মিলে যাচ্ছে কিছু বৈশিষ্ট্য, আবার কিছু বৈশিষ্ট্য সম্পৃক্ত যৌগের মতো। সুতরাং এটা নরমাল অসম্পৃক্ততা নয়, এটা এক ধরনের, সেই জন্য বলা হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা, বেনজিনের যে অসম্পৃক্ততা। এটা আরেকটি পয়েন্ট দিয়ে এটাকে ব্যাখ্যা করা যায়। যদি বেনজিনের একটা এক্স রে নেওয়া হয়, অর্থাৎ বেনজিন যৌগের মধ্যে দিয়ে যদি এক্স রে বা রঞ্জন রশ্মিকে পাস করানো হয়, তাহলে আমরা যে বন্ধন দৈর্ঘ্যটা পাই সেই বন্ধন দৈর্ঘ্য কিন্তু নরমাল দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত যৌগের মধ্য দিয়ে যে এক্স রে নিলে যে বন্ধন দৈর্ঘ্য পাওয়া যায় সেটার সাথে মেলে না। আবার সিঙ্গেল যে বন্ধন অর্থাৎ কার্বন কার্বন যে একক বন্ধন, এর যে বন্ধন দৈর্ঘ্য সেটার সাথেও মেলে না। বরং বেনজিনের যে কার্বন কার্বন যে বন্ধন দৈর্ঘ্য, এই বন্ধন দৈর্ঘ্যটা হচ্ছে এই যে একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন এবং কার্বন কার্বন দ্বিবন্ধনের এই দুটোর মাঝামাঝি একটা বন্ধন দৈর্ঘ্য, যেটার মান হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম। সেই দিক থেকেও বলা যায় যে বেনজিনের যে সম্পৃক্ততা সেটা হচ্ছে একটা বিশেষ ধরনের অসম্পৃক্ততা। এটাও একটা অ্যারোমেটিসিটির বৈশিষ্ট্য। ওকে, পরের স্লাইডে চলে যাই। 6 নম্বর যে পয়েন্টটা এখানে দেখছো অ্যারোমেটিসিটির, অ্যারোমেটিক যৌগসমূহ সহজেই প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, যেমন হ্যালোজিনেশন, নাইট্রেশন, সালফোনেশন। অর্থাৎ অ্যারোমেটিক যৌগগুলোর প্রবণতা হচ্ছে সহজেই প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। শিক্ষার্থীবৃন্দ এখানে খেয়াল করো, একটা বিক্রিয়া দিয়েছি যে বেনজিন ক্লোরিনের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া করে এখানে ক্লোরোবেনজিন উৎপন্ন হচ্ছে। বেনজিন তোমরা জানো যে বেনজিনের প্রত্যেকটা 6টা বেনজিনের যে 6টা কর্নার, প্রত্যেকটার সাথে একটা করে হাইড্রোজেন রয়েছে। ক্লোরিন কি করেছে, একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে নিজে সেখানে বসে গিয়েছে, হয়েছে ক্লোরোবেনজিন। ওকে, নাইট্রেশন করলে হয় নাইট্রোবেনজিন, সালফোনেশন করলে হয় বেনজিন সালফোনিক অ্যাসিড। অর্থাৎ বেনজিন অর্থাৎ অ্যারোমেটিক যৌগসমূহ কি করে, সহজেই প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এটা একটা তার বিশেষ বৈশিষ্ট্য। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে 7 নম্বরে যে বৈশিষ্ট্যটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে অধিকতর স্থিতিশীলতা। অ্যারোমেটিসিটির 7 নম্বর এবং সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগসমূহ অনেক বেশি স্থিতিশীল বা স্টেবল। অ্যারোমেটিক যৌগসমূহ হাইলি স্টেবল, এটা তার একটা বিশেষ বৈশিষ্ট্য। দেখো এখানে লিখেছি আমি, শিক্ষার্থীবৃন্দ স্লাইডে খেয়াল করো, বেনজিন চক্রে ইলেকট্রনের ডিলোকালাইজেশন ঘটে, ফলে অ্যারোমেটিক যৌগ অতিমাত্রায় স্থিতিশীলতা লাভ করে। ডিলোকালাইজেশন বিষয়টি একটু আগেও ব্যাখ্যা করেছি। আবার তোমরা দেখো এখানে ছবিটার দিকে তাকাও শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো বেনজিনের প্রথম স্ট্রাকচারটার দিকে তাকাও, যে দ্বিবন্ধনগুলো খেয়াল করো, দ্বিবন্ধনগুলোতে আবার
তীর চিহ্ন দিয়ে পাশের অবস্থানটাকে দেখানো হচ্ছে, প্রত্যেকটা দ্বিবন্ধন থেকে আবার পাশের অবস্থানের দিকে তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, অর্থাৎ এই একটা দ্বিবন্ধন এখান থেকে আবার পরেরটাতে যাচ্ছে, ওটা যখন আবার দ্বিবন্ধন হয়ে যাচ্ছে পাশেরটা আবার তখন পরেরটাতে চলে আসছে, পাশেরটা আবার পরেরটাতে চলে আসছে। এভাবে দেখো দ্বিতীয় যে স্ট্রাকচারটা, মাঝের স্ট্রাকচারটা খেয়াল করো, যে আবার তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, পাশেরটাকে দেখানো হচ্ছে, নির্দেশ করা হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন পাই ইলেকট্রন গুলো কি করছে, এক জায়গায় ফিক্সড না, এরা ডিলোকালাইজড, সঞ্চারণশীল। এই কারণেই যে বেঞ্জিনের যে চক্র এটা খুব স্টেবল, হাইলি স্টেবল, স্থিতিশীল। কারণ কি, আমরা জানি যে দ্বিবন্ধন যুক্ত যৌগগুলো বা ত্রিবন্ধন যুক্ত যে যৌগগুলো, নরমাল যৌগ রয়েছে, তারা খুব সহজেই এদের বন্ডগুলো ভেঙে যায়, পাশে কোনো জারক পেলে বা অন্য কোনো যৌগ আসলে তখন সেটা ভেঙে সম্পৃক্ত যৌগ হয়ে যায়। কিন্তু বেঞ্জিনের ক্ষেত্রে কেন হচ্ছে না, কারণ এর ইলেকট্রনগুলো হচ্ছে ডিলোকালাইজড। পাশে যদি কোনো স্ট্রং কোনো জারক আসে, যদি এই দ্বিবন্ধনকে ভাঙতে চায়, তখন দ্বিবন্ধন কি করে, তার পাশে যে সিঙ্গেল বন্ড আছে এখানে ইলেকট্রনটা চলে আসে, এর পাশে যখন দ্বিবন্ধনটা আবার পাশেরটাতে চলে আসে, এইভাবে তারা এই চক্রের মধ্যে ঘোরাফেরা করে, কিন্তু চক্র থেকে বের হয়ে যাওয়ার প্রবণতা খুব কম। এবং এই বিষয়টাকে বলা হয় কি, ইলেকট্রনের যে রেজোনেন্স, বেঞ্জিন রিংয়ের রেজোনেন্স। এবং এটাই এই ডিলোকালাইজেশন, ইলেকট্রনের ডিলোকালাইজেশনের কারণেই কিন্তু এই বেঞ্জিন চক্র খুব বেশি স্থিতিশীল, এবং এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের খুব একটা বড় বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য, যে এই ধর্ম থাকার কারণেই একটা যৌগকে বলা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানলাম অ্যারোমেটিসিটি বিষয়টি কি, এর জন্য আমরা 7টি বিশেষ বৈশিষ্ট্য পেয়েছি, যে 7টি বৈশিষ্ট্য থাকার কারণে একটা যৌগকে আমরা পাচ্ছি যে যৌগটি অ্যারোমেটিক যৌগ, এবং এই 7টি বৈশিষ্ট্যকে একত্রেই কিন্তু বলা হচ্ছে অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব। ওকে শিক্ষার্থীবৃন্দ, স্লাইডে একটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নটি হলো, একটি যৌগ অ্যারোমেটিক হওয়ার শর্ত কি কি? কোশ্চেনের আনসার ইতিমধ্যে নিশ্চয়ই তোমরা পেয়েছো। একটি যৌগ অ্যারোমেটিক হওয়ার শর্ত কি কি, যে আমরা একটু আগেই জেনেছি যে অ্যারোমেটিসিটির যে বৈশিষ্ট্য, 7টি বৈশিষ্ট্য আমরা পেয়েছি, এই 7টি শর্তই আসলে অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য যথেষ্ট। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন থাকে একটি যৌগ অ্যারোমেটিক হওয়ার শর্ত কি কি, তাহলে তোমরা ওই 7টি পয়েন্টকেই শর্ত হিসেবে লিখবে। প্রশ্নের উত্তর কিন্তু একই। ওকে, এই স্লাইডে শিক্ষার্থীবৃন্দ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছ, পরীক্ষায় থাকে এভাবেই, টিকা হিসেবেও থাকে হাকেল নীতি, আবার প্রশ্ন হিসেবেও এভাবে থাকতে পারে, হাকেল নীতি ব্যাখ্যা করো। এর উত্তরও তোমরা পেয়ে গিয়েছো ইতিমধ্যেই, যে বিজ্ঞানী হাকেল যদি টিকা হিসেবে থাকে তার ভূমিকা এবং উপসংহারে কিছু কথা লিখতে হয়, এভাবে লিখতে পারো, আমি এখানে দিয়েছি, যেটা এভাবে সাজিয়ে নেবে। যে বিজ্ঞানী হাকেল 1931 সালে এই নীতিটি প্রবর্তন করেন। তিনি একজন জার্মান রসায়নবিদ। 1931 সালে এই নীতিটি প্রস্তাব করেন। নীতিটি কি, যে একটি যৌগ অ্যারোমেটিক হওয়ার শর্ত হচ্ছে তাতে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। এই নীতিকে বলা হয় হাকেল নীতি। এই যে লিখেছি, যে একটি চাক্রিক ও এক সমতলীয় যৌগে যদি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে তবে যৌগটি অ্যারোমেটিক হবে। এটুকু লিখে তারপরে তোমরা যে উদাহরণটা দিয়েছিলাম সেই উদাহরণগুলো লিখে নীতিটাকে একটা একটা করে সূত্রে ফেলে স্যাটিসফাই করে দেখাতে পারো। পরের স্লাইডে সেটাই দেখানো হয়েছে, আমরা একটু দেখব। এই যে এখানে লিখেছি, দেখো, যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। n হলো চক্রের সংখ্যা, n এর মান হবে 0, 1, 2, 3, এর বেশি হতে পারে। এই নীতিকে বলা হয় হাকেল নীতি।
এরপর বেনজিন, ন্যাপথলিন, অ্যানথ্রাসিন দিয়ে এই সূত্রটাকে স্যাটিসফাই করে দেখানো হয়েছে এবং সাইক্লোঅক্টাটেট্রাইন এটার নীতির সাথে না মেলার কারণে এই যৌগটি অ্যারোমেটিক যৌগ নয়। এভাবে বিষয়গুলো সন্নিবেশ করে তোমরা টিকাটা লিখতে পারো। এটুকু লিখলেই যথেষ্ট হবে আশা করি। শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।